নমস্কার, আপনাদের সঙ্গে আমি রুদ্রাণী মিশ্র। আজকের গল্প প্রেম ঢাকের বোল। লেখক গল্পকার সমরেশ বসু। প্রথমেই স্বীকার করি, জটিল চিন্তা, সূক্ষ্ম ভাবনা, মনস্তত্ত্ব বা গভীর গাঢ় কোনো রোমান্টিক প্রেমের গল্প আমার মোটেই মনে আসছে না। আকাশ ভরা মেঘ ছাওয়া এই বর্ষার দিনে রবীন্দ্রনাথের চিরস্মরণীয় সেই এক রাত্রির মতো গল্প, নির্বাক দুটি মানব মানবীর মৌন বেদনার হাহাকার, আকাশ ভরা মেঘ, চারিদিকে প্লাবন, পড়তে পড়তে বুক টনটনিয়ে ওঠা উদাস ব্যথা, না, সেরকম কোনো গল্প আমার মনে আসছে না। যা আসছে তা অনেকটা রিমঝিম বৃষ্টিতে ছুটির দিনের হালকা মেজাজের আসর জমানো গল্প, তাও অনেকটা আলো কালোর ধন ভরা। গল্পটা বলার আগে একটা কাহিনী মনে এসেও আসছে না। খুব ছেলেবেলায় স্বামী স্ত্রীর বিবাদ নিয়ে ছোট দৈর্ঘ্যের একটি ছায়াছবি যেন দেখেছিলাম। কাহিনী মনে নেই এখন, খুব হেসেছিলাম মনে আছে। বড় হয়ে আমার এক বন্ধুর মায়ের মুখে একটা গল্প শুনেছিলাম। বর্ধমানের কোনো এক গ্রামে তিনি ব্রাহ্মণ গিন্নি। তাদের বাড়ির পাশে থাকতো এক গোপ দম্পতি। যদিও পেশায় গোপ ছিল না, দরিদ্র কৃষক পরিবার, তাদের গুটি কয় সন্তান। স্বামীটির নাম কেতুচরণ। কিন্তু দম্পতির দাম্পত্য কলহ যেমন উচ্চস্বরে বাজত, তেমনি কলহটি ছিল প্রায় প্রাত্যহিক। আর কলহ লাগলেই স্বামী ছুটে যেত বাড়ির পিছনে কলকে ফুলের গাছের কাছে। পটাপট কতগুলি ফুলের বীজ ছিঁড়ে নিয়ে এসে হামানদিস্তায় ছেঁচতে বসত উঠোনের মাঝখানে। উদ্দেশ্য আর কিছু না, বিষ খেয়ে আত্মহত্যা। কারণ স্ত্রীর বাক্য যন্ত্রণা অসহ্য। তখন স্বামী স্ত্রীর সংলাপ শোনা যেত এই রকম: মুরদ বড় মান, তা ছেঁড়া দুটো কান। পাতালেশ্বর, শিব ঠাকুর সাক্ষী, আত্মঘাতী হব হব হব। এই সংলাপের সঙ্গে হামানদিস্তার ঠং ঠং বেজেই চলতো। আবার আমার ৩০০ মুখে আগুন, শিব ঠাকুরের বাবা এলেও ঠেকাতে পারবে না, মরবো মরবো মরবো। স্ত্রী ভাতের হাঁড়িতে হাতা নাড়তে নাড়তে আওয়াজ দিত, হাড় জুড়োয়। স্বামী বলে উঠতেন, বিধবা করব। স্ত্রী, শান্তিতে থাকবো। ঠিক এমন সময় ব্রাহ্মণ গিন্নির আবির্ভাব হতো। তুমি জিজ্ঞেস করতেন, ও কি করছো কেতু? কেতু কাঁদো কাঁদো গলায় বলতো, কলকে ফুলের বিচি ছেঁচছি বামন খুঁড়ি, বিষ খেয়ে মরবো। স্ত্রীর খোয়াব আর সইতে পারি না। কেতু গিন্নিও সমানতালে বাঁচত। আমার স্বামীর খোয়ার থেকে যেন বাঁচি। ব্রাহ্মণ গিন্নি বলতেন, কেতু বউ তুই চুপ কর, কেতু বউ তুই চুপ কর। তা হ্যাঁ বাবা কেতু, সব কিছুরই তো একটা দিনক্ষণ থাকে, তা আজ আর বিষ খেও না। কেতু তখন বলে উঠত, না বামন খুড়ি, আজ আমাকে কেউ আটকাতে পারবে না, বউ মানুষের এত ছোপা। ব্রাহ্মণ গিন্নি তখন বলতেন, তা ঠিক, তবে এই ভর দুপুরবেলা রান্না বান্না হয়েছে, এখন খাওয়া দাওয়া করো, সময় তো আর চলে যাচ্ছে না। নেহার বিষ খেতে হয়, তাহলে ও বেলা না হয় খেও। কেতুচরণ চুপ, কিন্তু হামানদিস্তা ঠং ঠং বেজেই চলেছে।
ব্রাহ্মণগিন্নি আরেকটু অনুনয় করে বলতেন, ওভাবে কি মুখের ভাত ফেলে যেতে আছে? অন্ন বলে কথা। তখন হামানদিস্তায় ঠং ঠং থামতো। কেতু হতাশ স্বরে বলতো, বলছো বামুন খুড়ি? ব্রাহ্মণগিন্নি বলতেন, বলছি বই কি বাবা, এখন এসব তুলে রেখে পুকুরে একটা ডুব দিয়ে এসো। আমার বন্ধুর মা অর্থাৎ ব্রাহ্মণগিন্নির কাছে এই গল্পটা যে কতবার শুনেছি, শুনে জিজ্ঞেস করতাম, মাসিমা তারপর? মাসিমা বলতেন, তারপর আবার কি, ঝগড়ার খোয়ারি কাটবার জন্য সাজবেলায় দুজনের হাসি আর কলকলানি শুনে আমাদের লজ্জা করতো। প্রেম ঢাকের বল যে কখন কি তালে বাজে কেউ কি তা বলতে পারে? এই গল্পের ভূমিকার পরে যে গল্পটি বলতে যাচ্ছি, বিশ্বাস করুন আর নাই করুন, মাত্র 48 ঘন্টা আগে আমি নিজে কানে শুনেছি, চোখে দেখেছি এবং ঘটনার সঙ্গে নিজেও একটু জড়িয়ে পড়েছিলাম। ঘটনাস্থল ছোট্ট একটি মফস্বল শহর। রাত্রি 10টা বেজে গেছে, ঝুপঝুপ বৃষ্টি। এমন সময় কলিং বেল বেজে উঠল। বাড়ির কুকুরটির সঙ্গে সঙ্গে চিৎকার। ভৃত্য গিয়ে দরজা খুলে দিল। দেখি আমার এক বন্ধু মাখন এসে উপস্থিত। যদিও সে আমাকে দাদা বলে ডাকে। জামা ট্রাউজার ভেজা, উস্কো খুস্কো চুলও ভেজা, পায়ের স্যান্ডেলে কাদা, চোখে অসহায় উদ্বিগ্ন দৃষ্টি। ঘরে বসিয়ে বললাম, কি ব্যাপার? মাখন এতই বিমর্ষ, প্রথমে কোনো কথাই বলতে পারল না। আমি উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করলাম, কোনো দুর্ঘটনা ঘটেছে নাকি? মাখন বিমর্ষ মুখে ক্ষীণ স্বরে বলল, তা ঘটেছে। কি ঘটেছে? মাখন যেন হতাশায় ভেঙে পড়ে বলল, কি আবার, যা ঘটে থাকে। বলে আমার দিকে একবার তাকিয়েই চোখ নামিয়ে নিল। ওর এই ভঙ্গি দেখেই বুঝতে পারলাম আর কিছুই নয়, ওর স্ত্রীর মালতীর সঙ্গে নিশ্চয়ই ঝগড়া করে এসেছে। জিজ্ঞেস করলাম, মালতীর সঙ্গে ঝগড়া হয়েছে বুঝি? মাখন যেন হতাশায় আরো বেশি ভেঙে পড়ল। সোফায় এলিয়ে পড়ে বলল, আর পারি না। এরকম না পারার ঘটনা মাখনের জীবনে এত ঘটেছে যে আমি আর তেমন বিচলিত বোধ করলাম না। তার আগে মাখন সম্পর্কে কয়েকটি সংবাদ দিয়ে নেওয়া যাক। জুট মিলেও একটা ভালো চাকরিই করে। বছর 8 আগে মালতীকে প্রেম করেই বিয়ে করেছে। সম্প্রতি একটা বাড়িও করেছে এবং বাড়ির দলিলটি মালতীর নামেই আছে। মাখন একহারা রোগা রোগা, কিন্তু স্বাস্থ্যটা ভালোই। ওর মুখের ভাবটা সবসময় চিন্তিত, অসহায়, উদ্বিগ্ন এবং সবসময় যেন ব্যস্ত। সেই তুলনায় মালতী দেখতেই ভালো, একটা আলগা চটক আছে, কথাবার্তায় আচার আচরণে একটু খড় বলা যায়। ওদের 2টি সন্তান, বড়টি মেয়ে, ছোটটি ছেলে। মেয়েটি মাখনেরই ভক্ত বেশি, ছেলেটি মা নেওয়াটা। তা যাই হোক, মাখন মালতী ঝগড়াতেই আসা যাক। কি নিয়ে যে প্রায়ই ওদের ঝগড়া লাগে তা আমরা তো দূরের কথা, ওরা নিজেরাও সঠিক জানে কিনা সন্দেহ। কিন্তু মাখন মালতী ঝগড়া লেগেই আছে। একটা কারণ সম্ভবত মাখনের বাড়ির সামনে ওর শ্বশুরবাড়িটা থাকার জন্য। মাখন প্রায়ই বলে, এই কানের কাছে কানাইয়ের বাসা, এটাই আমাকে জ্বালালে। ওর ধারণা ওর শ্যালক শ্যালিকারা সবসময় ওর বিরুদ্ধে মালতীকে রাগিয়ে রাখে। কথাটা যে সব সত্যি না তা আমরা ভালো করেই জানি। মাখনের শ্যালক শ্যালিকারা সেরকম মানুষই নয়। আমি জিজ্ঞেস করলাম, তা কি ঘটেছে? মাখন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আদতে কি যে ঘটেছে আর তার এখন মনে করতেই পারছি না, তবে কিছু একটা নিয়ে খিটিরমিটির লেগেছিল। আমিও সেটা জানি, মাখনের আর ওসব খেয়ালই নেই।
জিজ্ঞেস করলাম, তা এই বৃষ্টি মাথায় করে এত রাত্রে বাইরে বেরিয়েছো কেন? মাখন একটু মাথা নেড়ে করুণ স্বরে বলল, কিছুক্ষণ আগে ক্লাবে তাস খেলে বাড়ি ফিরেছিলাম। মালু আমার মুখের ওপর কলাপসেবল গেটে তালা বন্ধ করে দিয়ে বলল, আবার এ মুখো কেন, সব তো গুছেই গেছে, এখন যেখানে খুশি চলে যাও। বলে লাইট অফ করে অন্ধকার করে দিল। আমারও রাগ হলো, এখানে চলে এলাম। আমি একটু বিরক্তভাবে বললাম, তার মানেটা কি? মালতী শুধু শুধু এরকম করবে কেন? তুমি কি করেছো? মাখন বেশ উদাস বিষণ্ণ চোখে খানিকক্ষণ আমার বইয়ের আলমারির দিকে তাকিয়ে রইল। তারপর সনিঃশ্বাসে বলল, দুপুরে যখন ঝগড়া হয় তখন বলেছিলাম ওকে আমি ডিভোর্স করব। গম্ভীর স্বরে জিজ্ঞেস করলাম, তারপর? মাখন বলল, তারপরে বিকেলবেলা মিল থেকে ফেরার সময় কোম্পানির একটা ছাপানো চার্জশিট ফর্ম নিয়ে মালতীর সামনে ধরে বললাম, এই নাও ডিভোর্সের কাগজ, এতে সই করে দাও। তুমি তো জানো ও তেমন লেখাপড়া জানে না। কাগজটা হাতে নিয়ে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। মনে হলো মালুর তখন কান্না পাচ্ছিল, কিন্তু আমি কিছু না বলে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুতে চলে গেলাম। বাথরুম থেকে বেরিয়ে দেখলাম আমার চা আর খাবার টেবিলে রাখা। মেয়ে এসে বলল, বাবা, মা রান্নাঘরে বসে কাঁদছে, তুমি কি মাকে বকেছ? আমি কোনো জবাব না দিয়ে মেয়ের মুখে একটু খাবার পুড়ে দিলাম। মনে মনে ভাবলাম ওষুধ ধরেছে, এতদিনে মালুকে একটু ঘায়েল করা গেছে। আমি জল খাবার খেয়ে চা খেয়ে ক্লাবে চলে গেলাম। সত্যি বলতে কি মনটা বেশ খুশি খুশিই ছিল। মাখন থামলো। আমি চুপ করে ওর মুখের দিকে তাকিয়ে আছি আর ভাবছি চার্জশিটের ফর্মকে ডিভোর্সের দলিল বলে চালানোর ওর কূটবুদ্ধির কথা। মাখন বলে চলছিল, তারপর খেলে টেলে ক্লাব থেকে বাড়ি ফিরেছি। মালতী যেন মুখিয়েই ছিল। আমি যেতেই আমার মুখে সেই কাগজটা ছুঁড়ে দিয়ে বলল, নাও, তোমার বিয়ে ভাঙার কাগজে সই করে দিয়েছি। কাগজটা নিয়ে আমি ঢুকতে গেলাম, তখনই দরজায় তালা দিয়ে বলতে গেলে তাড়িয়ে দিল। আমি হাসবো না রাগবো বুঝতে পারছি না। জিজ্ঞেস করলাম, মালতী কি সই করেছে নাকি? মাখন পকেট থেকে ভেজা ভেজা দোমড়ানো একটা কাগজ বের করে দিল। কোম্পানির কর্মচারীদের প্রতি চার্জশিটের ছাপানো ফর্ম, তার নিচে মালতীর বাংলা হস্তাক্ষরের সই, মালতী দেবী। জিজ্ঞেস করলাম, তোমার কি ধারণা মালতী এটা ডিভোর্সের কাগজ ভেবেই সই করেছে? মাখন বলল, সেই ভেবেই তো আমার মাথাটা আরো খারাপ হয়ে যাচ্ছে। মালু তো পরিষ্কার মুখের উপর বলেই দিল সব তো গুছেই গেছে, এই কথার মানে কি? আমি একটু ভেবে বললাম, তা এখন তুমি কি করবে? মাখন অতি অসহায়ভাবে বলল, তুমি দাদা একটু আমাকে ঘরে তুলে দিয়ে এসো। এরকম একটা আত্মপ্রার্থনাই আমি আশা করছিলাম, তাছাড়া কোনো উপায়ও নেই। ভৃত্যকে ছাতা দিতে বললাম। ছাতা নিয়ে সাইকেল রিক্সায় চেপে মাখনের বাড়ি গেলাম। তখনও সমানে বৃষ্টি হচ্ছে। ভাবছি কার খোয়ারি কে ভাঙছে। মাখনের বাড়ি পৌঁছে রিক্সাকে অপেক্ষা করতে বলে দরজায় গিয়ে মালতীর নাম ধরে ডাকলাম। এক ডাকেই সাড়া পেয়ে বুঝলাম সে জেগেই ছিল। আলো জ্বলল। মালতী কিন্তু খুব ব্যস্ত না, মুখ গম্ভীর এবং শীর্ণ, দেখলেই বোঝা যাচ্ছে খায়নি। গেটের তালা খুলে দিয়ে বলল, কি ব্যাপার, আপনি এত রাত্রে? আসুন। আমি পিছনে ফিরে তাকিয়ে দেখি মাখন নেই, অন্ধকারে কোথায় গা ঢাকা দিয়ে আছে। আমি অনুনয়ের স্বরে বললাম, বুঝতেই পারছো কেন এসেছি, আর ঝগড়াঝাটি করে কি হবে ভাই, মিটমাট করে নাও, মাখনকে ঘরে ডেকে নাও। মালতী গম্ভীর মুখে বলল, কেন? ও তো আমাকে ডাইভোর্স করেছে, জানেন না? আমি তো কাগজে সই করে দিয়েছি। আমি হেসে বললাম, দূর পাগল, ওটা কি ডিভোর্সের কাগজ নাকি, ওটা তো। মালতী বাধা দিয়ে বলে উঠল,
জানি, ওটা একটা মিলের বাজে কাগজ, কত তো মূরত জানা আছে। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি করে জানলে মিলের বাজে কাগজ? মালতী বলল, কেন, বাবার বাড়ি গিয়েছিলাম, দাদাকে দেখালাম, দাদাই বলে দিলে। সঙ্গে সঙ্গে পেছন থেকে মাখনের গর্জন শোনা গেল, ওই ওই জন্যই তো বলি কানের কাছে কানাইয়ের বাসা, তা না হলে তোমার মুরদ হতো ওই কাগজে সই করা। মালতীও তীরে উঠল, তোমারও কি মুরদ ছিল আসল কাগজ এনে দেওয়া, মিথ্যুক প্রবঞ্চক। মাখন আবার কিছু বলতে যাচ্ছিল, আমি হুকুমের স্বরে বললাম, এই মাখন, ঢোকো, ভেতরে ঢোকো, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। মাখন মালতী দুজনকেই কয়েক পলক চুপচাপ থাকতে দেখলাম মালতী মাখনকে আর চোখে একবার দেখে নিয়ে বলল, বৃষ্টিতে ভিজে ন্যাকামো হচ্ছে, তারপর সারা রাত্রির আমাকে গরম তেল মালিশ করতে হবে, ঢুকবে কিনা বলো। মাখন আমাকে একবার দেখলো, তারপর কিছু না বলে ভেজা বেড়ালের মতো ভিতরে ঢুকে গেল। আমিও মালতীর দিকে তাকালাম, ওর চোখে হাসি চিকচিক করছে, ঠোঁটের কোণেও। আমি হেসে বললাম, চলি। মালতী বলল, একটু বসবেন না? আমি হাসতে হাসতে বললাম, সেটা কি এখন উচিত হবে? মালতী মুখে আঁচল চাপা দিয়ে হেসে উঠল। আমি বিদায় নিলাম আর ভাবলাম, প্রেমের ঢাকে কখন যে কি বোল বাজে কে জানে। নমস্কার, আপনাদের সঙ্গে আমি এতক্ষণ রুদ্রাণী মিশ্র।